আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের স্বপ্নিল ভাইয়া, পড়ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম মূলের আগ পর্যন্ত নগ্নবীজ আবৃত বীজির বাকি যে ভিডিওগুলো যারা দেখো না, আমাদের প্লে লিস্টে সুন্দর করে দেওয়া আছে। ওই পার্টগুলো দেখলে তুমি পরের অংশটা আরো ভালো করে বুঝতে পারবা। তো আজকে আমরা ইনশাল্লাহ কাণ্ড থেকে বাকি অংশটুকু যতটুকু আগানো যায় ইনশাল্লাহ শেষ করব। দেখো, আমরা জানি উদ্ভিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে কাণ্ড, কারণ কাণ্ডের মধ্যে আমাদের উদ্ভিদের প্রধান সকল কিছু দাঁড়িয়ে থাকে, ঠিক না? প্রথমত আমাদের মেইন রুট বা মূলের মধ্যে কাণ্ড, কাণ্ডের মধ্যে বাকি যা যা আছে সবকিছু থাকে। তাহলে কাণ্ড অনেক গুরুত্বপূর্ণ। এখন কাণ্ড কি হয়, অনেক ধরনের হইতে পারে। আমরা জানি আমাদের ধান, গম, বিভিন্ন ধরনের গাছ হইতে পারে। তো সেই বিভিন্ন গাছের জন্য বিভিন্ন ধরনের কাণ্ড হয়। আচ্ছা, দেখো, এই জন্যই বলা হয়েছে নিরেট, দণ্ডাকার, বায়বীয় অনেক ধরনের হয়ে থাকে। তাছাড়া দেখো, কাণ্ডের মধ্যে মধ্য পর্ব থাকে। এখন দুই পর্বের মাঝে যে মাঝখানে অংশটা থাকে সেটাতে মধ্য পর্ব বলে। যেখান থেকে পাতা বা শাখা প্রশাখা সৃষ্টি হয় সেই জায়গাটাকে তো আমরা পর্ব বলতেছি। এখন দেখো, কাণ্ড যদি কাঁটা যুক্ত হয় সেটাকে আমরা কণ্টকিত বলি। রোম যুক্ত হইতে পারে বিভিন্ন, আমরা জানি রোম কি আমাদের চুলের মতো অথবা ফ্লাজেলার মতো বলতে পারো দেখতে, এগুলোকে রোম বলা হয়। মনে করো এই যে একটা কাণ্ড, এই কাণ্ডের মধ্যে এরকম এরকম চুলের মতো থাকতে পারে, এগুলো কি রোম যুক্ত হইতে পারে। আবার আমরা জানি বিভিন্ন গাছ আছে যাদের মধ্যে কাঁটা থাকে, এরকম এরকম কাঁটা যুক্ত বা কণ্টকিতও হইতে পারে, অথবা মসৃণও হইতে পারে, ঠিক না? সুন্দর কথা। আবার দেখো, অনেক ধরনের হইলো, ভালো কথা। এখন আমরা তাহলে সেই ধরনগুলোকে একটু ক্লাসিফাই করে আলাদা আলাদা করে প্রকারে নিয়ে আসি, চলো। দেখো, এখানে আছে আমাদের ফাঁপা কাণ্ড। প্রথমেই কাণ্ড, ফাঁপা ফাঁপা শব্দ থেকেই তার কিন্তু মূল বৈশিষ্ট্য বের হয়ে আসছে। তার মানে কি, ভেতরে কি থাকবে? নিরেট হবে না, নিরেট না হয়ে ফাঁপা হয়, এটাই ফাঁপা কাণ্ড। এখন মজার বিষয় হচ্ছে এখানে দুইটা জিনিস কথা বলা আছে। দেখো, আমাদের যে পোয়াসিয়া বা ঘাস গোত্র আছে, এদের ক্ষেত্রে এটা তিন কোণা বিশিষ্ট। দেখ, আমি দেখি, সরি, আমাদের নিরেট হয় না, ফাঁপা হয়ে থাকে। এবং এর মধ্যে দেখো, সাইপারেসিয়া গোত্রের ক্ষেত্রে এটা তিন কণা বিশিষ্ট হয়, এবং ল্যামিনাসিয়া গোত্রের ক্ষেত্রে চার কণা বিশিষ্ট হয়ে থাকে। তাহলে একই কাণ্ড যেটা তিন কণা পাচ্ছি সেটা হচ্ছে সাইপারেসিয়া গোত্রের মধ্যে দেখা যায়, আর যেটা হচ্ছে ল্যামিনাসিয়ার মধ্যে আমরা চার কণা বিশিষ্ট দেখতে পাই। আর নর্মালি দেখো, ঘাস গোত্রে বা পোয়াসিয়া গোত্রের মধ্যে সেটা কি হয়? ফাঁপা দেখা যায়। কারণ নর্মালি দেখো, যে ঘাস গোত্র, তুমি একটা নর্মাল ঘাসের কথাই চিন্তা করো না, ঘাস কি হয়? এরকম চিকন চিকন আমাদের সবুজ কালার যে কাণ্ডগুলা হয়, ভেতরে নর্মালি কি হয়, যদি আমরা এভাবে প্রস্থচ্ছেদে দেখি, এই যে এরকম ভেতরে এই যে এটা হচ্ছে ফাঁপা জায়গাটা থাকে। আচ্ছা, এরপরে আসি। দেখো, এইটাকে কিভাবে মনে রাখবো তুমি? নর্মালি এমসিকিউ এর জন্যই মেনলি এই পার্টগুলো ইম্পর্টেন্ট। নর্মালি এভাবে কোশ্চেন আসে না। আমাদের যে সিকিউ টাইপ কোশ্চেন গুলো আমাদের গোত্র ভিত্তিক হয়। এই যে পোয়াসিয়া গোত্র, আমরা লাস্টের দিকে এই অধ্যায়ে দেখবো পোয়াসিয়া গোত্রের সম্পূর্ণ এবং আবার মালবেসি গোত্রের অনেক কিছু। সো এইগুলা থেকে মেনলি সিকিউ কোশ্চেন হয়। এগুলো থেকে কি হবে? অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তো চলো, তাহলে আমাদের এমসিকিউ এর জন্য কি লাগবে? অবশ্যই ট্রিক্স করে মুখস্থ করতে হবে। এখানে দেখো, সাইপারসিয়া এইটাকে কিভাবে মনে রাখবো যে এটা তিন কণা বিশিষ্ট? আমরা মনে রাখি এভাবে যে সি যে আছে এটা কত নাম্বার অ্যালফাবেট? এ বি সি। সি যেহেতু তিন নাম্বার অ্যালফাবেট, তাই এটা হচ্ছে তিন কণা বিশিষ্ট। ঠিক আছে? পারবা? পারবো। এরপরে আসো ল্যামিনাসিয়া। এইটা কয়েক, চার কোণা। তো ভাইয়া এইটার তো এল তো চার নাম্বার অ্যালফাবেট না, কিন্তু এল এমন একটা ওয়ার্ডের মোট অ্যালফাবেট, মানে বলতে পারি যেটা তোমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয়, ঠিক আছে, এবং সবচেয়ে পছন্দ, সেটা কি? লাভ। কারণ এইটা শোনার পরে অনেকে আবার মুচকি হাসতেছো। সব মুচকি হাসার কিছু নাই। দেখো, এখানে লাভ যে আছে, লাভের মধ্যে কয়টা অ্যালফাবেট আছে বলো? লাভের মধ্যে আমাদের টোটাল অ্যালফাবেট আছে চারটা। তো এল দিয়ে যেহেতু লাভও শুরু হয়েছে, ল্যামিনাসিয়া শুরু হয়েছে, আমরা মনে রাখবো এই যে চারটা অ্যালফাবেট, এই জন্য এটার মধ্যে কয়টা আছে? চার কোণা বিশিষ্ট। সো লাভ দিয়ে আমরা মনে রাখলাম, ল্যামিনাসিয়া কত কোণা বিশিষ্ট? চার কোণা বিশিষ্ট। এরপরে আসি মূল যেই পড়াশোনা এবং যেটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, সেটা হচ্ছে এই যে রাইজোম থেকে। দেখো, রাইজোম, রাইজোম আসলে কি এটাকে বুঝতে হবে। রাইজোম হলো ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। ভূ নিম্নস্থ মানে কি? এইটা যদি আমি মাটির লেভেল ধরি, তাহলে এটা নিচের দিকে কাণ্ড বিস্তার লাভ করছে। ঠিক আছে? নর্মালি আমরা জানি কি, নর্মালি আমরা জানি যে একটা গাছ, তার এখানে থাকবে কি? রুট। ঠিক আছে? এখানে বিভিন্ন রুট থাকে, এই যে রুট থাকে,
এবং উপরের দিকে থাকে তার কাণ্ড। ঠিক আছে, এই কাণ্ড হইয়া, মনে করো এখানে কাণ্ড হয়ে এই হলো আমাদের। তো এই যে তার নিচে যে রুটটা আছে, এই রুটটা কি হয়, নর্মালি মূল থাকে সম্পূর্ণ। বাট রাইজোমের ক্ষেত্রে সেটা মাটির নিচে কাণ্ডটা মাটির নিচ পর্যন্ত বিস্তার লাভ করে। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, এটা মাটির নিচে গিয়ে একটা কাণ্ডে রূপান্তরিত হয়, এই জন্যই বলা হয়েছে ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। পারবা? ওকে, এখন এটা কিন্তু তুমি এটার বেসিক কথাটা সব মাথায় রেখো, কারণ বলতে পারে যে নিচের কোনটি ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। ডিরেক্ট রাইজোম কথাটা তোমার প্রশ্নে নাও উল্লেখ থাকতে পারে, সো এটা অনেক ইম্পর্টেন্ট, খেয়াল রাখো। ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড আমাদের একটা কিওয়ার্ড। এরপরে আসি, এটা দেখো মাটির নিচে এটা আনু হয়ে পতিত হয়, এটা লাগবে না। এখন মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানি অধ্যায়ের ক্ষেত্রে উদাহরণগুলো। ওকে, এখন ভাইয়া উদাহরণ মনে রাখতে গেলে তো অবশ্যই ট্রিক দিতে হবে, ট্রিক্স ছাড়া আমার মাথায় থাকে না। ওকে, চলো আমরা ট্রিক্স দিই। দেখো, নর্মালি আমরা জানি মেয়েরা কি করে, নিজের চেহারাকে সুন্দর রাখার জন্য পারলে পুরো সবজির দোকান মুখে মাখে, ঠিক না? যাদের বাসায় বোন আছে, বউ আছে, ও বউ হয়তো নাই, যাই হোক যাদের বাসায় আছে তারা কিন্তু এটা রিলেট করতে পারবা, সবই পারলে তারা মাখে। তো এরকম মনে করো একটা মেয়ে, যার নাম হচ্ছে ভূমি। ঠিক আছে, ভূমি নামে অনেক মেয়ে আছে, তোমরা কেউ থাকলে কমেন্টে জানাবা। তো ভূমি নামে মনে করো একটা মেয়ে, সে কি করে, সব সময় যে এই আদা হলুদ পেঁয়াজ এগুলা মুখে মাখে, এটাই তার প্রতিদিনের কাজ। তাহলে একটা কথা আমরা লিখতে পারি, রোজ মুখে আদা হলুদ মাখা কি সবই হচ্ছে ভূমির রূপের কাণ্ড। কাণ্ড মানে কি, কাজ। আচ্ছা, তাহলে সে রোজ মুখে আদা হলুদ মাখে, এটাই তার রূপচর্চার কাজ। ঠিক আছে, তাহলে দেখো, রোজ মুখে, রোজ মুখে থেকে আমি মনে রাখবো হচ্ছে রাইজোম। দেখো, রোজ মুখে থেকে আমি মনে রাখলাম রাইজোম। রাইজোমে তাহলে উদাহরণ কে কে আছে সুন্দর করে দেওয়া আছে এখানে, আদা হলুদ। ওকে, এবং এইটার আরেকটা ইনফরমেশন আমরা নেমোনিকে ঢুকাই দিছি, তা হচ্ছে ভূমির রূপের কাণ্ড, মানে হচ্ছে ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। ওকে, তাহলে এইভাবে আমরা এই উদাহরণগুলোকে মনে রাখতে পারবো। পরে আসি, দেখো আমাদের পরেরটা কি আছে, টিউবার। টিউবারে বলা হয়েছে, দেখো, কাণ্ডের ভূ নিম্নস্থ শাখার স্ফীত অংশকে টিউবার বলে। ওকে, তাহলে এটা দেখো, কাণ্ডের ভূ নিম্নস্থ শাখা এর স্ফীত অংশ, মানে নিচের দিকে ঢুকে সেটা স্ফীত হয়ে গেছে, মানে ফুলে যাওয়া, খাঁটি বাংলা হচ্ছে ফুলে গেছে। হ্যাঁ, স্ফীত অংশকে আমরা কি বলতেছি, আমরা টিউবার বলতেছি। এখন টিউবারের উদাহরণ হচ্ছে আলু। এইটা একদম আজীবনের জন্য মনে রাখবা। কিছু কিছু বিষয় আছে, লাইক লিগিউম, কোন ধরনের ফল, লিগিউম মানে হচ্ছে মটর সিম এগুলা। আবার টিউবার, টিউবার মানে আলু, কারণ এটা মনে রাখলে তুমি এই সম্পর্কে তো অনেক রোগ, অনেক কিছুর মধ্যে এই জিনিসটা রিপিটেডলি পাবা। ওকে, যেমন এর আগে আমরা বলছিলাম একটা ক্লাসে যে যে কোনো কিছুর সাথে হ্যাপাটিক শব্দ থাকা মানে সেটা কি লিভারের সাথে সম্পর্কিত, যে কোনো কিছুর সাথে রেনাল থাকা মানে সেটা কিডনির সাথে সম্পর্কিত। সো এই বিষয়গুলো কিছু কিছু টার্ম আমাদের পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়। সো টিউবারের উদাহরণ আমরা কি পাইলাম, আলু। আচ্ছা, পরে আসো, দেখো আলু স্ফীত অংশ। ওকে, দেখো মিষ্টি আলু, এই কথাটা আবার স্টার দিয়ে রাখো, যে যেহেতু এটা ব্যতিক্রম জিনিস, এটা দেখো আলু নরমালি তাহলে আমরা কি এর অংশ, কিসের অংশ ধরতেছি, আমরা কাণ্ডের অংশ। বাট যে মিষ্টি আলু আছে সে কিন্তু মূল, সে আবার কাণ্ড নয়। তাহলে মিষ্টি আলু আসলে মাটির নিচেই হয় এবং এটা আসলেই মূল, এটা কাণ্ড না। ওকে, পরে আসো বাল্ব। দেখো, বাল্ব তো আমরা সবাই চিনি, ঠিক আছে? এই যে একটা বাল্ব, বাল্ব আকৃতির কি হইতে পারে, একদম এইটা সবচেয়ে মনে রাখা সহজ, কারণ এটার নামের সাথে এটার কাজের খুব মিল আছে। ঠিক আছে, বাল্বে কি হয়, এই যে দেখো বাল্ব, আমাদের বাল্ব আকৃতির কি, আমাদের দেখো পেঁয়াজ এবং রসুন, এরা হচ্ছে বাল্বের উদাহরণ। এইটা কিন্তু এইটার যে ভিতরের ব্যাখ্যাটা, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ভূ নিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড। দেখো আমরা দেখি পেঁয়াজ রসুন এরা কিন্তু ছোট ছোট হয়। একটা তুমি নর্মালি আদা হলুদ দেখো, আদা হলুদ কিন্তু লম্বা লম্বা হয়।
ঠিক আছে, কিন্তু পেঁয়াজ রসুন একটা জায়গার মধ্যে ছোট হয়, তাহলে ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড। তো খেয়াল রাখবা, অতি সংক্ষিপ্ত কথাটা যদি থাকে তাহলে বাল্ব, আর যদি অতি সংক্ষিপ্ত কথা না থাকে তাহলে কিন্তু রাইজোম। সো একটু খেয়াল রাখতে হবে আমাদের। এরপরে দেখো আমাদের আছে উদ্ভিদের দুর্বল কাণ্ড যা মাটির উপরে থাকে, তা কি কি বলতেছি আমরা? রানার বলতেছি। এখন রানার হচ্ছে থানকুনি। এখন এটাকেও মনে রাখতে হবে, রানার যে থানকুনি। ঠিক আছে, তো মনে করো রানা নামে একটা আমাদের এখানে চোর ছিল, সে এখন মনে করো চুরি করলে তো অবশ্যই পরিণত কি হবে? পুলিশ ধরবে, ঠিক আছে, পরে কোথায় নিয়ে যাবে? থানায় নিয়ে যাবে। তাহলে রানা কি করছিল? রানা চুরি করছে বইলা, রানা চুরি করে এখন সে কোথায় আছে বলো? এখন থানায়। রানার চুরি করে এখন থানায়। তাহলে দেখো এটা থেকে আমরা কিভাবে বের করতে পারি? রানা হচ্ছে রানার আমাদের মেইন এইটা ক্লাসিফিকেশনটা। চুরি, চুরির আমরা কি বলি? স্টিল। স্টিল থেকে আমরা মনে রাখবো স্টোলন। দেখো রানারের এখানে আরেকটা নাম আছে যেটা এখানে উল্লেখ করা নাই, এটাকে স্টোলনও বলা হয়। ঠিক আছে, সো স্টোলন কথাটা খেয়াল রাখবা। করে এখন কোথায় আছে? থানায় আছে। সো থানায় থেকে আমরা মনে রাখবো থানকুনি। ঠিক আছে, পারবা? পারবো। আচ্ছা, তো এরই মাধ্যমে দেখো আমাদের কাণ্ডের কাহিনী শেষ। এরপরে যদি আমরা আসি, দেখো লিফ বা পাতা। ওকে, পাতায় কি আছে? দেখো কাণ্ডের পর্ব হতে পাতা উৎপন্ন হয়, ভালো কথা, আমরা এর আগেও বলছি কাণ্ডের যে অংশ থেকে পাতা উৎপন্ন হয় তাকে পর্ব বলে। দুইটা পর্বের মাঝখানে যে অংশ থাকে তাকে মধ্য পর্ব বলে। এরপর দেখো পাতা বিহীন বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এখানে থাকতে পারে। এরপরে আমাদের আদর্শ একটি পাতার তিনটি অংশ থাকে, খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু। আদর্শ আমরা জানি একটা ফুলের স্তবক কয়টা? সম্পূর্ণ ফুলের স্তবক কিন্তু চারটি। এই কথাটা যেমন মাথায় রাখতে হবে, কোশ্চেন আসতে পারে যে একটি আদর্শ পাতার কয়টা অংশ থাকে? তিনটি। কি কি সেই অংশ দেখো তো? এই যে দেখো তিনটা অংশ কথা বলা আছে, পত্রমূল বা বেস, পত্রবৃন্ত এবং আমাদের পত্র ফলক বা ল্যামিনা। মোস্ট ইম্পর্টেন্টলি এই ল্যামিনাই কিন্তু পাতার মূল অংশ। ঠিক আছে, ল্যামিনাই পাতার মূল অংশ। আমরা যে মূলত পাতাটাকে দেখি, এই যে একটা চ্যাপ্টারে একটা পাতা থাকে, এই পাতাটার মেনলি কিন্তু এই ল্যামিনা বা পত্রফলক। এই ল্যামিনা কথাটা তোমরা অনেক জায়গাতেই হয়তো পাইছো, কারণ বিভিন্ন জায়গাতে এর উল্লেখ আছে। আচ্ছা, এই কথাটা আমাদের এই যে দেখো এখানেও লেখা আছে ল্যামিনা সরাসরি ল্যামিনার আলাদা অংশে, যে পত্রফলকই পাতার প্রধান অংশ। ঠিক আছে, এইটাই আমাদের যে পাতার যে মেইন পাতাটা, এটাই তো পত্র ফলকটা, এইটাই হচ্ছে পাতার মূল অংশ। এখন আসি পরের অংশে। দেখো পিটিউল। পিটিউল মানে হচ্ছে বোটা, যেটা আমরা খাঁটি বাংলা সবচেয়ে ভালো চিনি, সেটা হচ্ছে বোটা। ঠিক আছে, এই যে একটা পাতা ধরলাম, এই যে তার যে বোটাটা আছে, এটা কি বলতেছে আমরা? পিটিউল। তো পত্রবৃন্ত, দেখো পাতার বোটাই হচ্ছে পিটিউল। বোটা না থাকলে তাকে দেখো বোটা থাকলে তাকে বলা হয় পিটিওলেট। দেখো বোটা থাকলে তাকে আমরা বলছি পিটিওলেট, আর যদি বোটা না থাকে তাকে বলা হয় স্যাসাইল। এখন মজার বিষয় হচ্ছে কোশ্চেন তোমার আসবে এই পাতা না থাকলে, এটা স্যাসাইলটাই বেশি আসে। স্যাসাইল কতটা খেয়াল রাখো, যে পাতা না থাকলে তাকে বলা হয় স্যাসাইল, এবং অধিকাংশ পাতায় অবশ্যই বোটা থাকে। ওকে, পরে নিচে আসে দেখো ল্যামিনা। লামিনা হচ্ছে পাতার পত্র ফলক মেইন যেটা, আর এটাই হচ্ছে প্রধান অংশ, মাত্রই বলছি। এবার আসো স্টিপিওল। স্টিপিওল হচ্ছে উপপত্র। পাতার সাথে যে দেখবে ছোট উপ, আমি এর আগেও বলছি উপ কথার অর্থই কি? ছোট। আমরা এর আগে ক্লাসে কিন্তু গুল্ম উপগুল্ম পড়ার সময় বলছিলাম যে গুল্ম যে জিনিসটা, তাহলে এইটার যদি উপগুল্ম হয় তাহলে তার থেকে ছোট আকৃতি, সেটাকে আমরা উপগুল্ম বলতেছি। এরকম ভাবে দেখো আমাদের যে উপপত্র মানে কি পাতার, এটা দেখো বোটার গোড়ায় দুই পাশে পত্র সদৃশ ক্ষুদ্রাকার যেই ছোট পাতার মতো অংশ আছে তাকে আমরা কি? উপপত্র বলতেছি। সহজ জিনিস। এরপর দেখো মুক্ত পার্শ্বীয় উপপত্র, যেগুলো দেখো এক্ষেত্রে কি হয়? উপপত্র দুটি দুই পাশে মুক্ত অবস্থায় বিরাজ করে। খুবই সহজ এবং এত গুরুত্বপূর্ণ না। দেখো সিম্পল লিফ। এখন আসি আবার আমরা পাতার ক্লাসিফিকেশনে আসতেছি, এটাকে আমরা সুন্দর করে মনে রাখবো। দেখো সিম্পল লিফে কি আছে? সরল পত্র। না, সরল পত্র মানে কি? পত্র ফলককে দেখো পাতায় একটি মাত্র পত্র ফলক থাকলে তাকে সিম্পল লিফ বলা হয়। তুমি নর্মালি জানো একটা পাতা, এটার মধ্যে একটা মাত্রই কি থাকবে? সেই চ্যাপ্টা অংশটা পত্র ফলক পাতার পর্দার মতো অংশটা থাকবে।
সো এটা হচ্ছে সিম্পল লিফ, সো এটা নর্মালি আমরা দেখি। তো সেগুলোর উদাহরণ কি, এই যে আমাদের সবচেয়ে পরিচিত আম, জাম, জবা, সরি দেখো কাঁঠাল, এগুলা। এখন আসি কম্পাউন্ড লিফে, দেখো যৌগিক পত্র। স্বাভাবিক কথা, যদি ওটাতে একটা মাত্র থাকে সিম্পল হয়, তাহলে এখানে কি থাকবে, একাধিক থাকবে। এই যে দেখো একাধিক পত্র ফলক থাকলে সেটাকে বলা হয় কম্পাউন্ড লিফ বা যৌগিক। দেখো এইটাকে কিভাবে মনে রাখবা, এখানে আছে আমাদের কে কে, গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা, কামিনী। এইটাকে আমি জাস্ট সবগুলোর প্রথম অক্ষর নিয়ে মনে রাখতাম গণি কলস, গণি কলস। এটাকে আর কাহিনী না করে মনে রাখা সহজ। গণি কি, গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা, কামিনী। হ্যাঁ, ইজিলি পারবা। এরপর আসি দেখো অচুর পক্ষল যৌগিক। এটা খুবই সহজ। দেখো এটার উদাহরণ দিয়ে এটাকে মনে রাখা বেশি সহজ। দেখো সুচুর পক্ষলকে গোলাপ গাছের পাতা। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে দেখো রেকিসের চূড়ায় যখন একটি বিজোড় পত্রক থাকবে, ঠিক আছে, তাকে সূচক পক্ষল বলতেছে। আবার রেকিসের চূড়ায় যদি একটি পত্রক না থাকে, তাহলে রেকিসটা কি, আমরা জানি যে এখানে একটা রেকিসের মতো আমরা সাইকাসের সময় কিন্তু পড়ছিলাম, সেখানে অনেকগুলা কি থাকবে, পত্র, পাতা থাকে, পাতা থাকে। এটা ছিল সাইকাসের জন্য। এখন আমরা চলো ইসের জন্য পড়ি, যে সূচক পক্ষল অচর পক্ষলের জন্য। আমাদের গোলাপ গাছের ক্ষেত্রে পাতা কি তোমরা দেখছো, গোলাপ গাছের পাতা কিন্তু মূলত এরকম এরকম থাকে, ঠিক আছে। সো এটা একটা গোলাপ গাছের পাতা। তো গোলাপ গাছের পাতায় দেখো তো এখানে চূড়া বলতে কি বোঝায়, একটা পাতার মধ্যে এই যে এই অংশটা, এই চূড়াটা কি আছে না, এই যে এই যে চূড়াটা আছে, তার আমি বলবো এটাকে সচুর পক্ষল। এভাবে একটু ভিজুয়ালাইজ করো, এটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে এখন ঢুকে পড়বে। যদি একবার ঢুকাই ফেলতে পারো, এটা তোমার পরীক্ষা হলে ইজিলি মনে থাকবে। এখন মনে করো ধরলাম এটা চূড়া আছে, এই জন্য এটা সচুর পক্ষল। আবার একটা উদ্ভিদ, এখন মনে করো এখানে যেহেতু চূড়া ছিল, একটা বাদর, একটা ভিজুয়ালাইজ করো, একটা কল্পনা করো যে একটা একটা ঘটনা, যেটা বাদর আইসা করলো কি, লাঠি দিয়া বাড়ি দিয়া এটার কি করলো, চূড়াটাকে ফালাই দিল। তখন সে কি চূড়া থাকলো, তখন সে অচূর হয়ে গেল না। এখন আমি কেন বাদরের কথাই বললাম, দেখো আমাদের উদাহরণে দেখলে বুঝবা, আমাদের যে অচূর পক্ষল আছে তার উদাহরণটা খেয়াল করো। দেখো অচূর পক্ষল উদাহরণ হচ্ছে বাদর লাঠি, নামের মধ্যেই আছে বাদর লাঠি। সো আমরা এটা ভিজুয়ালাইজ করে বলবো যে একটা বাদর লাঠি দিয়ে বাড়ি দিয়ে তার চূড়াটা ফালাই দিছে। সো এটা হচ্ছে বাদর লাঠি, হচ্ছে অচূর পক্ষল। পারবা? ওকে। এখন দেখো দ্বিপক্ষল যৌগিক, এটা ইংলিশ নামটা খেয়াল করো। দেখো বাইপিনেট কম্পাউন্ড লিফ। কি হয়, রেকিসের পাশ থেকে শাখা বের হবে এবং পত্রকগুলো শাখার দুই পাশে আবার সাজানো থাকে। খুবই সহজ কথা, যে একটা রেকিস বের হবে, সেটার আবার শাখা থাকবে, ওইটার মধ্যে আবার পাতা থাকবে। এটা হচ্ছে দ্বিপক্ষল যৌগিক। আর ত্রিপক্ষলের ক্ষেত্রে দেখো রেকিসের শাখা হতে প্রশাখা বের হয় এবং প্রশাখার দুই পাশে আবার পাতা সংযুক্ত থাকে। যখন আরো বেশি থাকে সেটা কি, ত্রিপক্ষল যৌগিক। এখন দেখো এটার উদাহরণ কি, কৃষ্ণচূড়া। এটাকে মনে রাখতাম, দেখো এটা হচ্ছে দুইটা ওয়ার্ডের সমন্বিত রূপ, কৃষ্ণ এবং চূড়া, এজন্য এটা হচ্ছে দুই, মানে বাইপিনেট বা দ্বিপক্ষল যৌগিক। আর এটা তো একটাই ওয়ার্ড, কিন্তু একটা ওয়ার্ড যেহেতু, তাহলে এটাকে আমরা ক্লাস করবো কিভাবে, আলাদা করবো কিভাবে, এটা বর্ণ দিয়ে। এর মধ্যে বর্ণ কয়টা আছে, তিনটা, সো, জি, না। সো এটা হচ্ছে ত্রিপক্ষল যৌগিক। পারবো? ইনশাল্লাহ পারবো। এরপরে দেখো এখানে আরো কিছু কথা আছে। শিরাবিন্যাস পত্র ফলকের, দেখো আমাদের পত্র ফলক লম্বা বলো, অনেক কালার, অনেক রকমের পত্র ফলক হইতে পারে, স্বাভাবিক কথা। এবার দেখো পত্র ফলকের ভিনিয়েশন বা শিরাবিন্যাস। আমরা যদি পাতার মধ্যে একটু সূক্ষ্মভাবে তাকায় দেখবা অনেক শিরা আছে, শিরা উপশিরার মতো। আমাদের আমাদের যে হাতের মধ্যে বা বিভিন্ন ক্যাপিলারিজ গুলা যে থাকে, ঠিক আছে, এগুলোর মধ্যে কি হয়, অনেক ছোট ছোট শিরা উপশিরা থাকে। এরকম ভাবে পাতার মধ্যে দেখা যায়, ওগুলোকে আমরা শিরা বলতেছি। দেখো ভিনেশনটা কেমন হইতে পারে, বিন্যাস, বিন্যাসন বলতে মিললে আমরা কি, কিভাবে সে সাজানো থাকবে সেই বিন্যাসকে বলতেছি। দেখো মধ্যশিরা, শিরা উপশিরা এগুলো থাকবে শনাক্তকরণে। আমাদের যে ফলক শনাক্তকরণে একটা জিনিস, এই পত্র ফলকটা এটা বুঝতে আমাদের সহায়তা করে। যে নির্দিষ্ট রীতিতে শিরা উপশিরাকে পাতা সাজানো থাকে সেটাকে শিরা বিন্যাস বা ভিনেশন বলে। দেখো ভিনেশন দুই ধরনের আছে, রেটিকুলেট ভিনেশন এবং প্যারালাল ভিনেশন। রেটিকুলেট মানে কি, দেখো যেটা জালিকা আকারে থাকবে, আর প্যারালাল মানে তো আমরা জানি সমান্তরাল। তো সমান্তরালটা থাকবে সমান্তরাল আকারে। এখন
এটার সবচেয়ে বেশি দরকারি দেখো কার জন্য এই বৈশিষ্ট্যটা কমন। দ্বি দেখো আমাদের যে রেটিকুলেট, এটা হচ্ছে জালিকা মানে দ্বিবীজপত্রীর জন্য কমন, আর প্যারালালটা কমন হচ্ছে আমাদের একবীজপত্রীর জন্য। দেখো এখানে সুন্দর করে উল্লেখ করা আছে। তাহলে একবীজপত্রীর জন্য কমন হচ্ছে সমান্তরাল। আমরা এভাবে মনে রাখতে পারি যে যারা কোনো দুইটা লাইন যখন সমানভাবে আগাইতেছে তার মানে কি তাদের মধ্যে কোনো ঝামেলা নাই, তার মানে তারা খুবই ছোটখাটো সহজ সরল মানুষ। সো একবীজপত্রী দ্বিবীজপত্রীর মধ্যে কে বেশি উন্নত এবং ক্ষমতাশালী মনে হয়? দ্বিবীজপত্রী। সো যে একবীজপত্রী সে সমান্তরাল থাকে, নর্মালি যায়, কিন্তু যে বেশি উন্নত তার মধ্যে ঝামেলাও বেশি, সেই জন্য সেটা হচ্ছে জালিকাকার। যাই হোক, এটা জাস্ট মনে রাখার জন্য বলা। এরপরে দেখো ফাইলোট্যাক্সিস, এটা মানে কি পত্র বিন্যাস। সো শিরা যেভাবে থাকতে পারে পাতারও তো বিভিন্ন বিন্যাস থাকতে পারে। দেখো কাণ্ডে পাতা একান্তর হয়ে থাকতে পারে, একান্তর কথার সাথে তোমরা অনেক বেশি পরিচিত, অনেক জায়গায় পড়ছো। দেখো তাও এখানে বলছে যে প্রতি পর্বে একটি করে থাকলে তাকে বলা হয় একান্তর। প্রতি মুখ মানে হচ্ছে প্রতি পর্বে দুইটি করে থাকলে, আর আবর্তক মানে হচ্ছে দুইয়ের বেশি থাকলে। তার মানে কি এক দুই, দুইয়ের বেশি মানে 2+। তুমি জাস্ট এই নামের সিরিয়ালটা খেয়াল রাখবা, একান্তর প্রতিমুখ আবর্তক, একান্তর প্রতিমুখ আবর্তক, 1 2 3 শেষ, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি। তারপরে আছে আমাদের পুষ্প পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি। ওকে, দেখো পুষ্পমঞ্জরি মানে কি, এখানে আছে কাণ্ডের শীর্ষে মুকুল অবস্থায় কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখা প্রশাখা। দেখো উপর পুষ্পের বিন্যাস পদ্ধতি হচ্ছে পুষ্পমঞ্জরি, অর্থাৎ কাণ্ডের যে শীর্ষ মুকুল আছে সেখানে কিভাবে আমাদের ফুলটা থাকবে সেটার উপর আমরা করতেছি, ক্লাসিফাই করেছি। দেখো রেজিমোস, রেজিমোসের ক্ষেত্রে এটা হচ্ছে অনিয়ত, খুব ভালো করে খেয়াল রাখো। রেজিমোস আর এটার পরে পাবো সাইমোস। প্রথমটাই কিন্তু অনিয়ত, কথাটা খেয়াল রাখতে হবে। দেখো তো, অনিয়ত বর্ধনশীল অর্থাৎ ক্রমশ বাড়তে থাকে মঞ্জুরি যুক্তকে আমাকে বলতেছি রেজিমস। এখন রেজিমসের মধ্যে আর কি কি ধরনের আছে দেখি। রেজিম, রেজিম কি, এটা হচ্ছে মঞ্জুরি দণ্ডটা লম্বা থাকবে, যেটার মধ্যে অবস্থান করে সেই দণ্ডটাই হবে লম্বা, এবং অনিয়ত ভাবে মানে একটা নির্দিষ্ট দিকে সে হবে না, বর্ধিত হবে না, এক এক দিকে, এর কোনো নির্দিষ্ট দিক নেই, অনিয়ত ভাবে সেটা বর্ধিত হবে মানে বড় হবে। বৃন্তযুক্ত পুষ্প, তারপরে এগুলো উৎপন্ন হয়। এর উদাহরণটা ইম্পর্টেন্ট, তা হচ্ছে কি সরিষা। দেখো এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি যে আমরা কিন্তু রোজ সরিষা খাই। কিভাবে বলতো, যে আমাদের বাসায় কি দিয়ে রান্না করা হয় নর্মালি, আমরা যে সয়াবিন তেল দিয়ে রান্না করা হয়, অনেকের বাসায় কিন্তু সরিষা তেল দিয়ে রান্না করা হয়। এখন তুমি মনে করো তুমি একটা মাছ খাইতে পছন্দ করো না, অথবা যে কোনো একটা স্পেসিফিক সবজি খাইতে পছন্দ করো না, তো কিন্তু তোমার বাসায় যখন তুমি ওটা তো অ্যাভয়েড করতে পারবে স্পেসিফিক জিনিসটা, বাট তোমার বাসায় যদি সবকিছুই সরিষার তেল দিয়ে রান্না করা হয়, তখন কি তুমি অ্যাভয়েড করতে পারবা কিছু? যেটাই খাও ওটার মধ্যে সরিষা আছে। তাহলে কি আমরা, যার বাসায় সরিষা তেল দিয়ে রান্না হচ্ছে সে রোজই সরিষা খায়, কিছু খাক না খাক সরিষা সে খাবেই, ঠিক না? সো এইভাবে মনে রাখতে পারি যে আমরা কি হয় রোজ সরিষা খাই। এরপরে দেখো স্পাইক এবং স্পাইকলয়েড। ওকে, আরেকটা কথা তোমাদের বলি, যে কোনো কিছুর সাথে যখন অয়েড শব্দ যুক্ত থাকে, অয়েড কথার অর্থ হচ্ছে মতো। যেমন মেটালয়েড, মেটালয়েড মানে কি মেটালের মতো। যেগুলো অপধাতুগুলো আছে মানে অর্ধপরিবাহী যেগুলো আছে, এগুলোকে আমরা কি বলি মেটালয়েড বলি, কারণ কি এগুলো মেটাল না বাট মেটালের মতো আচরণ করতে পারে নির্দিষ্ট একটা শর্তে। তো এই যে অয়েড, তারপর স্পাইক, স্পাইক স্পাইকলয়েড, তাহলে কি স্পাইক লয়েড হচ্ছে স্পাইক না বাট স্পাইকের মতো। দেখো স্পাইকে কি আছে, প্রলম্বিত অনিয়ত ভাবে বর্ধিত মঞ্জরি দণ্ডে অবৃন্তক পুষ্প উৎপন্ন হয়। অবৃন্তক মানে এর কোনো বৃন্ত থাকে না, অনিয়ত ভাবে বাইরা সেখানে একটা মানে বোটা ছাড়া তৈরি হবে। সো এটার উদাহরণটা কি রজনীগন্ধা। আবার স্পাইক লয়েডের ক্ষেত্রে দেখি উদাহরণ হচ্ছে ছোট প্রকৃতির সংক্ষিপ্ত স্পাইক। ছোট স্পাইক লয়েড যেহেতু মতো বলছি, এটা অনেকটা উপর মতো, উপর যেমন থাকলে ছোট হয় এরকম, তো সংক্ষিপ্ত হবে। এটার উদাহরণটা কি দেখো তো, এটা হচ্ছে ধান, গম, আর হচ্ছে স্পাইক লয়েড। সো এটাকে আমি নর্মালি এমনি বলি যে মনে করো কোন একটা আমাদের রাজা বাদশাদের আমলে, রাজারা সবারই তো মুকুট থাকে, মন্ত্রীদেরও সব মুকুট থাকতো, রাজাদেরও মুকুট থাকতো। সো রাজার যে মুকুটটা হবে, মনে করো এটা ধরলাম, এটা একটা রাজার মুকুট। তাহলে এখানে রাজার মুকুটে দেখবা অনেক বড় একটা স্পাইক থাকে, ঠিক আছে? এরকম একটা রাজার মুকুট ধরলাম। সো রাজার মুকুটে কিন্তু
অনেক বড় স্পাইক থাকে। সো স্পাইকলয়েড কার থাকবে? তাহলে এটা হচ্ছে রাজা, যে রাজা তার হচ্ছে স্পাইক, স্পাইক আর কি, বড় স্পাইক। স্যার রাজা থেকে আমরা মনে রাখবো রজনীগন্ধা, রাজা রজনীগন্ধা। ঠিক আছে, এখন যারা এরা থাকে মন্ত্রী, ঠিক আছে, রাজার পরে যারা থাকে তাদের কিন্তু এত বড় মুকুটের স্পাইক দেওয়া হয় না। ঠিক আছে, তাদের এখানে ছোট 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 ডিজাইন থাকে, অনেকটা ধান গম মনে হয় লাগায় রাখছে, ছোট 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 পুঁতি লাগানো থাকে। সো এই যে দেখো, ধান গম হচ্ছে স্পাইক লয়েড, নট স্পাইক। এটা হচ্ছে জাস্ট একটু ভিজুয়ালাইজ করে মনে রাখতে পারো। এরপরে আসি ক্যাপিচোলাম। ক্যাপিচোলাম কি? এটা হচ্ছে শির মঞ্জরি। দেখো তো এটা মানে কি, মঞ্জরি দণ্ডে প্রলম্বিত না হয়, মানে মঞ্জরি দণ্ডটা সে নিজে না বৃদ্ধি পেয়ে স্থূল হয়, স্ফীত হয় এবং প্রশস্ত হয়ে উত্তল, উত্তল মানে কি, উত্তল পুষ্পধারে পরিণত হবে। মানে যে আমাদের ক্যাপিটোলামের ক্ষেত্রে কি হয়, শির যে মঞ্জরি দণ্ডটা সে বৃদ্ধি হয় না। আমরা এর আগে দেখছি যে অনিয়তভাবে প্রলম্বিত হতে পারে, বিভিন্নভাবে হতে পারে, বাট এটার ক্ষেত্রে প্রলম্বিত হয় না, সে সেই জায়গাতেই থেকে মোটা হয়, মোটা হয়, স্ফীত হয়। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ক্যাপিচোলাম। ক্যাপিচোলামের উদাহরণ কি বলো? ক্যাপিচোলামের উদাহরণ হচ্ছে আমাদের সূর্যমুখী গাধা, গাধা না সরি গাধা। তো এটা খুবই মনে রাখতে হবে এবং অনেক গুরুত্বপূর্ণ। এটাকে মনে রাখতাম আমি খুব মজা করে, যে মনে করো প্রচুর গরম পড়ছে, ঠিক আছে, এই গরমের মধ্যে আহ এই কি করবা, তুমি নর্মালি এসি ছেড়ে বসে থাকবা, আর যাই হোক, এর মধ্যে মনে করো কেউ টুপি পরে বসে আছে, ঠিক আছে, তখন তোমার রাগ উঠবে না যে এই কি গাধা নাকি, যে এই এত গরমের মতো টুপি বা ক্যাপ পরে বসে আছে? সো আমি বলতে পারি যে গরমটাকে বোঝানোর জন্য আমি বলতেছি সূর্য। সে তো এই দেখো আমি বললাম গাধারা কি করে, গরম বা সূর্যের মধ্যেও কি করে, ক্যাপ পরে। ওকে, তাহলে কাঁথারা কি করে, সূর্যের মধ্যে ক্যাপ পরে। এটাকে আবার তুমি পজিটিভ বানাই ফেলতে পারো, যে সূর্যের মধ্যে বের হয়ে তুমি গাধারা ক্যাপ স্কিপ করে যাই হোক, তাহলে গরমের মধ্যে কি হচ্ছে, গাধারা ক্যাপ পরে। এখন দেখো গাধারা থেকে আমার মনে, দেখো ক্যাপ, ক্যাপ পরে যেহেতু, ক্যাপ থেকে মনে রাখতেছি আমরা ক্যাপিচুলাম, এবং গাধারা এটা হচ্ছে গাদা আমাদের এটা, এবং সূর্য থেকে হচ্ছে সূর্যমুখী। পারবা না? অবশ্যই পারবা, এখন তো এটা ভুল হবে না। এরপরে দেখো আমাদের কি আছে, সাইমোস। এর আগে আমরা কি পড়ে আসছি, সব অনিয়ত পড়ে আসছি না, এখন হচ্ছে আমরা নিয়ততে আসবো। দেখো সাইমোস হচ্ছে আমাদের নিয়ত পুষ্পবিন্যাস। আশা করি দেখতে পারতেছো, সাইমোস হচ্ছে নিয়ত পুষ্পবিন্যাস। এটার মধ্যে কি হয়, নিয়ত বর্ধনশীল হবে, মানে একটা নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট পরিমাণ সে বর্ধিত হয়। এক্ষেত্রে একটি মাত্র পুষ্প সৃষ্টির মঞ্জুরি দণ্ডে দেখো পুষ্প হয় না। এরা সাধারণত কি করে, সাধারণত এরা একক পুষ্প বিশিষ্ট হয়, অনেকে একে একে সাইমোস মঞ্জুরি বলে থাকে। এর উদাহরণ কি, জবা। একটা কথা মনে রাখবা, যত বেশি পূর্ণাঙ্গ, যত বেশি পজিটিভ যত কথা আছে সব হচ্ছে জবার জন্য। ঠিক আছে, জবা হচ্ছে সব আমাদের পজিটিভ। দেখবা সামনে সম্পূর্ণ ফুল, উভলিঙ্গ ফুল, যত মানে বেশি বেশি জিনিস আছে, নিয়ত, এই কথাগুলা জবার সাথে যায়। দেখো আমাদের এখানে নিহতর মধ্যে একমাত্র জবাই আছে। ঠিক আছে, এই হচ্ছে আজকে ক্লাস পর্যন্ত। আগামী ক্লাস থেকে আমরা এই ফুলেরই বিভিন্ন অংশ সম্পর্কে জানবো। তো সেই পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবা, আমাদের যে কোনো ইনফরমেশন জানতে এবং যে কোনো তথ্য তোমার যদি মাথায় আসে তাহলে আমাদেরকে সরাসরি নক করতে পারো, আমাদেরকে কমেন্টে জানাতে পারো, এবং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে বা কিভাবে তোমরা চাও আরো ইমপ্রুভমেন্ট, সেগুলো সম্পর্কে আমাদেরকে অবগত করতে পারো। সো যাই হোক, সবার জন্য বেস্ট অফ লাক, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।